চলুন আজ আমরা ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এবং অপরাজিত একজন সেনাপতির রণকৌশলের গভীরে প্রবেশ করি। আজকের এই এক্সপ্লেনারে আমরা খালিদ বিন ওয়ালিদের সেই বিখ্যাত মাস্টার ক্লাস নিয়ে আলোচনা করব, যেখানে একজন আধুনিক সামরিক ইতিহাসবিদের দৃষ্টিকোণ থেকে আমরা দেখব কিভাবে নিপুণ শৃঙ্খলা, উদ্ভাবনী কৌশল আর অসাধারণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে তিনি একের পর এক সুবিশাল সৈন্যবাহিনীকে পরাস্ত করেছিলেন। শুরুতেই এই সংখ্যাটা একটু ভাবুন তো, ১০০। হ্যাঁ, তৎকালীন দুই প্রবল পরাশক্তি বাইজেন্টাইন এবং সাসানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে প্রায় ১০০টি যুদ্ধ, আর ফলাফল একেবারে শূন্য পরাজয়। মানে তিনি তার সামরিক কেরিয়ারে কোনো যুদ্ধে হারেননি। সামরিক ইতিহাসে এটা জাস্ট একটা অবিশ্বাস্য ব্যাপার। কিভাবে এই অসাধ্য সাধন সম্ভব হয়েছিল, চলুন সেটাই আজ আমরা ডিকোড করব। পর্ব ১, একজন সামরিক প্রতিভার উত্থান, বেদুইন ভিত্তি। তার এই সামরিক প্রতিভাকে বুঝতে হলে মক্কার বনু মাকজুম গোত্রে তার বেড়ে ওঠাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটি প্রভাবশালী বণিক ও সামরিক পরিবারে বেড়ে ওঠার কারণে ছোটবেলা থেকেই তিনি রণকৌশলের একটা শক্ত ভিত পেয়েছিলেন। এই স্লাইডে আমরা দুটো ভিন্ন যুদ্ধরীতির একটা দারুণ তুলনা দেখতে পাচ্ছি। একদিকে ছিল অত্যন্ত দ্রুতগতির আক্রমণাত্মক হিট অ্যান্ড রান আরব উপজাতীয় যুদ্ধকৌশল, যা তিনি খুব সহজেই আয়ত্ত করেছিলেন। অন্যদিকে ছিল রোমান বা পারস্যের মতো বিশাল সাম্রাজ্যবাদী বাহিনী, যারা খুব সুশৃঙ্খল হলেও তুলনামূলক ধীরগতির এবং ভারী পদাতিক নির্ভর ছিল। ইসলাম গ্রহণের আগের একটা ঘটনা যদি দেখি, ৬২৫ খ্রিস্টাব্দের উহুদের যুদ্ধ, সেখানে এই গতির ব্যবহারটা ছিল দেখার মতো। যুদ্ধের চরম বিশৃঙ্খলার মাঝেও একদম ঠান্ডা মাথা একটা সুযোগের অপেক্ষায় থাকা, তারপর হঠাৎ একটা অরক্ষিত গিরিপথ চোখে পড়তেই পেছন থেকে এক বিধ্বংসী পার্শ্ব আক্রমণ বা ফ্ল্যাঙ্ক অ্যাটাক চালানো। পরিস্থিতি মুহূর্তের মধ্যে নিজের অনুকূলে নিয়ে আসার এটা এক দারুণ উদাহরণ, যা পরবর্তীতে তার ট্রেডমার্ক স্টাইলে পরিণত হয়। পর্ব ২, মনস্তত্ত্ব এবং কৌশলগত প্রতারণা, ধোঁকা দেওয়ার শিল্প। ৬২৯ খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণের পর যখন তিনি মহানবীর সাথে যোগ দেন, তখন তার এই রণকৌশলে এক বিশাল পরিবর্তন আসে। মুতার যুদ্ধে প্রায় ২ লক্ষ সেনার এক বিশাল রোমান বাহিনীর সামনে দাঁড়িয়ে থাকাটা কতটা ভয়ঙ্কর হতে পারে একবার ভাবুন। কিন্তু এখানে তিনি মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের এক অবিশ্বাস্য খেলা দেখান। রাতের অন্ধকারে ডান ও বাম দিকের সৈন্যদের অদলবদল করলেন, পেছনের সারিকে সামনে নিয়ে এলেন আর ভোরেই তীব্র আক্রমণ চালালেন। উদ্দেশ্য ছিল শত্রুদের মানসিকভাবে এটা বোঝানো যে বিশাল কোনো সাহায্যকারী বাহিনী এসে গেছে। এই ধোঁকাটা এতই নিখুঁত ছিল যে তারা সফলভাবে একটা সুশৃঙ্খল পশ্চাদপসরণ করতে পেরেছিল। তার এই উদ্ধৃতিটা একটু খেয়াল করুন। পরিবেশ অজ্ঞদের জয় করে, আর জ্ঞানী ব্যক্তি পরিবেশের ওপর নিয়ন্ত্রণ লাভ করে। রিদ্ধার যুদ্ধের সময় এই মনস্তাত্ত্বিক দর্শনটাই দারুণভাবে কাজে লাগানো হয়েছিল। বিভিন্ন উপজাতীয় বাহিনীকে সামলানোর সময় তিনি পদ্ধতিগতভাবে শত্রুদের সবচেয়ে দুর্বল দিকগুলোকে আগে টার্গেট করতেন। কোনো অপ্রয়োজনীয় ঝুঁকি না নিয়েই বাকি শত্রুদের মানসিকভাবে ভেঙে দেওয়ার এই কৌশলটা ছিল সত্যি অসাধারণ। পর্ব ৩, মরুভূমিতে চলাচলের ওপর দক্ষতা, জলশূন্য পদযাত্রা। শত্রুর শক্তিশালী ঘাঁটিগুলো এড়িয়ে সিরিয়ায় অত্যন্ত দ্রুত পৌঁছানোর জন্য তিনি এমন এক লজিস্টিক্যাল মাস্টার ক্লাস দেখিয়েছিলেন, যা ভাবলে আজও চমকে যেতে হয়। পুরো জলশূন্য একটা মরুভূমি পার করা, এর জন্য যাত্রার আগেই উটগুলোকে প্রচুর পানি পান করানো হলো। তৃষ্ণা এড়াতে তাদের মুখ বেঁধে রাখা হলো। এরপর টানা ৫ রাত ও ৬ দিন অবিরাম পদযাত্রা, আর সেনাবাহিনীর পানির তৃষ্ণা মেটাতে প্রতিদিন সেই উটগুলো জবাই করে তাদের পেকের জমানো পানি সংগ্রহ করা হতো। বিশাল এক অশ্বারোহী বাহিনীকে চরম বৈরী পরিবেশে টিকিয়ে রাখার কি অবিশ্বাস্য এক কৌশল, তাই না? পর্ব ৪, নিখুঁত ঘেরাও, ওয়ালাজার ফাঁদ। এই টেবিলটা একটু দেখি। ওয়ালাজার যুদ্ধে সংখ্যায় এবং অস্ত্রে বিশাল শাসানীয় পারস্য বাহিনীকে সামনাসামনি হারানো প্রায় অসম্ভব ছিল। রাশুদুন বাহিনীর হাতে ছিল মূলত হালকা অশ্বারোহী এবং সংখ্যায় তারা ছিল বেশ কম। এই প্রবল প্রতিপক্ষকে পরাস্ত করার একটাই উপায় ছিল অবিশ্বাস্য গতি আর একটা চরম সাহসী ঘেরাও কৌশল বা এনসার্কেলমেন্ট স্ট্র্যাটেজি। আর এই কৌশলটা বাস্তবায়ন করাটা ছিল চরম শৃঙ্খলার ব্যাপার। প্রথমে সাধারণ আক্রমণ করে শত্রুর রিজার্ভ ফোর্সকে ক্লান্ত করা হলো। তারপর মাঝখান থেকে এমনভাবে ধীরে ধীরে পিছু হটার ভান করা হলো যেন একটা অর্ধচন্দ্রাকার ফাঁদ তৈরি হয়। একটা সেনাবাহিনী পিছু হটছে, অথচ ছত্রভঙ্গ হচ্ছে না। বিশাল চাপের মুখে এমন ডিসিপ্লিন ধরে রাখা চারটিখানি কথা নয়। আর ঠিক সেই মুহূর্তেই লুকিয়ে রাখা অশ্বারোহী দল দুই পাশ থেকে সাঁড়াশি আক্রমণ বা পিনসার মুভমেন্ট চালিয়ে শত্রুকে পুরোপুরি অবরুদ্ধ করে ফেলে। পর্ব ৫, ইয়ারমুকে ভূপ্রকৃতির ব্যবহার, চূড়ান্ত ফাঁদ। এবার চলে আসি ৬৩৬ খ্রিস্টাব্দের ইয়ারমুখের যুদ্ধে। প্রতিপক্ষ গ্রিক, স্লাভ,
ফ্র্যাঙ্ক, আর্মেনিয়ান আর ঘাসানি আরবদের নিয়ে গড়া এক বিশাল বাইজেন্টাইন জোট। প্রায় 40,000 সৈন্যের এই বাহিনী ছিল রাশিদুন বাহিনীর প্রায় দ্বিগুণ। এখানেই তার কৌশলগত বুদ্ধিমত্তা এক বিশাল আকার ধারণ করে। একজন সেনাপতির যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বোঝার ক্ষমতা বা সিচুয়েশনাল অ্যাওয়ারনেস কতটা তীক্ষ্ণ হওয়া প্রয়োজন তা এখানে খুব ভালোভাবে বোঝা যায়। চূড়ান্ত আক্রমণের ঠিক আগের রাতে তার একটা দ্রুতগামী অশ্বারোহী দল অত্যন্ত গোপনে ওয়াদি রুক্কাদ নদীর ওপর থাকা পালানোর একমাত্র সেতুটি দখল করে নেয়। পুরো উপত্যকায় শত্রুদের পালানোর একমাত্র চোখ পয়েন্টটা এভাবে আগে থেকেই বন্ধ করে দেওয়াটা ছিল জাস্ট একটা জিনিয়াস মুভ। পালানোর পথ বন্ধ। এরপর শুরু হলো আসল খেলা। শত্রুকে উপত্যকার আরও গভীরে প্রলুব্ধ করে তাদের অশ্বারোহীদের পদাতিক বাহিনী থেকে সুকৌশলে আলাদা করা হলো। তারপর বাম পাশকে ভেঙে মাঝখানের দিকে ঠেলে দিয়ে 3 দিক থেকে এমন চাপ সৃষ্টি করা হলো যে পিছু হটা বাইজেন্টাইন বাহিনী খাড়া গিরিখাত আর নদীর দিকে ছিটকে পড়তে বাধ্য হল। এই বিশাল জয়টাই মূলত লেভ্যান্ট অঞ্চলের সাম্রাজ্যের নিয়ন্ত্রণ পুরোপুরি বদলে দিয়েছিল। পর্ব 6, এক অপরাজিত সেনাপতির উত্তরাধিকার, প্রতিভার মূল্য। সিরিয়া ক্যাম্পেইনে এত বিশাল সাফল্যের পরও মদিনা রাজধানীতে কিন্তু একটা রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়। খলিফা আবু বকর ছিলেন এমন একজন যিনি কেবল সামগ্রিক নীতি নির্ধারণ করতেন আর ময়দানের সিদ্ধান্ত স্বাধীনভাবে নেওয়ার জন্য সেনাপতিদের উপর পূর্ণ আস্থা রাখতেন। কিন্তু নতুন খলিফা উমরের কৌশল ছিল আলাদা। তিনি চেয়েছিলেন সামরিক বাহিনীর ওপর অনেক বেশি প্রশাসনিক নিয়ন্ত্রণ বা মাইক্রো ম্যানেজমেন্ট রাখতে। একজন অত্যন্ত স্বাধীনচেতা, দ্রুত সিদ্ধান্ত নিতে পারা সেনাপতির কমার্ড স্টাইলের সাথে এই নতুন প্রশাসনিক নিয়ন্ত্রণের একটা সুস্পষ্ট সংঘাত তৈরি হল। এবং শেষ পর্যন্ত কি হল? খলিফা ওমর তার সবচেয়ে শ্রেষ্ঠ সেনাপতিকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন। কারণ হিসাবে ইতিহাসবিদরা মনে করেন কোনো একক ব্যক্তির প্রতি যাতে অন্ধভক্তি বা পার্সোনালিটি কাল্ট তৈরি না হয় এবং ব্যক্তিগত সামরিক গৌরবের চেয়ে নবগঠিত রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতাই যেন অগ্রাধিকার পায়, সেটাই ছিল মূল লক্ষ্য। কুরাইশদের একজন প্রবল প্রতিপক্ষ থেকে শুরু করে ইসলামী সাম্রাজ্যের অন্যতম কিংবদন্তি সেনাপতি হয়ে ওঠার এই যাত্রায় এটা ছিল এক চরম নাটকীয় মোড়। আর এখানেই আমাদের সামনে একটা কৌতূহল উদ্দীপক প্রশ্ন এসে দাঁড়ায়। একজন অপরাজিত কিংবদন্তি কৌশলবিদ যিনি নিজে একটা সাম্রাজ্য গড়তে এত বড় ভূমিকা রাখলেন, ঠিক কোন পর্যায়ে এসে তিনি নিজেই সেই রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য একটা চিন্তার কারণ হয়ে উঠতে পারেন? সর্বোচ্চ সামরিক প্রতিভা কি আসলেই কোনো নবগঠিত রাজনৈতিক কাঠামোর জন্য অনিবার্যভাবে হুমকি হয়ে দাঁড়ায়? ইতিহাস থেকে পাওয়া এই প্রশ্নটা সত্যিই আমাদের গভীরভাবে ভাবায়। আজ তাহলে এ পর্যন্তই।